আপনারাও কি আমার মতন ভ্রমণপ্রিয় পাগল আর দেশে বিদেশের মাটিতে পা রাখার কথা ভাবছেন? তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এমন একটি দেশে যেখানে আছে অবিশ্বাস্য কিছু পাহাড়, জঙ্গল, আর এই জঙ্গলের ওপরেই ওয়ার্ল্ডের লংগেস্ট কেবল কারে করে আপনি ঘুরে বেড়াতে পারবেন। সঙ্গে আছে নদী যা কিনা লাইমস্টোন মাউন্টেনে ঘেরা, আর রিয়েল লাইফ গান শুটিং অ্যাক্টিভিটি। সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববিখ্যাত ল্যান্টার্ন সিটি আর দ্য হ্যান্ডস অফ গড। আপনি কি থাইল্যান্ড বা মালয়েশিয়ার কথা ভাবছেন? আরে না মশাই, সেসব তো অনেক ঘুরেছেন, অনেক দেখেছেন। তো চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ভিয়েতনাম। আর আজকের পর্বে থাকছে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার জার্নি, ইমিগ্রেশন প্রসেস আর তার খরচা, সব ডিটেলস। তো আর দেরি কিসে, শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনকাট ফুটেজ and welcome to another vlog, another series, another episode, another location. তো আমাদের ব্যাগ এখানে পুরোপুরি রেডি, আর থাম্বনেল আর ইন্ট্রোডাকশন দেখে তো বুঝেই গেছে যে আমরা কোথায় যাচ্ছি। এবার আমরা যাচ্ছি হলো কলকাতা টু ভিয়েতনাম। পেছনে রয়েছে হলো প্রিয়া। এখনও আমাদের ওলা আসা বাকি রয়েছে, ওলা এখনও বুক করিনি। আমাদের ফ্লাইট হলো আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাত 10টার সময় ভিয়েতনামের জন্য, ভিয়েতনামের হ্যানয়ে রাত 10টার ফ্লাইট কলকাতা থেকে যেটা ছাড়বে। তো এবার আমাদের গ্রুপে কিন্তু আমি বা প্রিয়া দুজন না, আমাদের বিশাল লম্বা গ্রুপ, ফ্যামিলি ট্রিপ হচ্ছে। প্রায় 1 ডজনেরও বেশি লোক রয়েছে, 12, 13, 14 জন মতন আমাদের টোটাল আজকের গ্রুপের মেম্বার। তো তাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো চলো এবার বেরোই, ওলা বুক করতে হবে, অনেক টাইম আছে, বাকি কথা তোমাদের সাথে রাস্তায় হচ্ছে। সো আমাদের লাগেজ চেকিং ডান হয়ে গেছে, এখানে চলে এসছে আমাদের টিকিটস। এখানে 4 জন দাঁড়িয়ে রয়েছে, এই একটা খুদে বাচ্চা, বাকিরা দিদিরা দাঁড়িয়ে রয়েছে। সবাই একসাথেই ছিলাম, এখন এধার ওধার হয়ে গেছে। এরপরে আমাদের বাকি হলো ইমিগ্রেশন। অ্যাকচুয়ালি এতটা জ্যাম ছিল, ওলা আসতে এত লেট করেছে, বৃষ্টি হচ্ছে, যার জন্য আর ওলাতে ব্লগ করতে পারিনি। ডাইরেক্ট চলে এসেছি এয়ারপোর্টে, মানে আমি সবার লাস্টে এসেছি, সবাই আমার জন্য ওয়েট করছিল। তো এই মানুষটাকে কিন্তু এর আগের ব্লগেও তোমরা দেখেছো, তো কতটা এক্সাইটমেন্ট লাস্ট ট্রিপের পরে। আরে আমি তো কালকে তো ঘুমাইনি, মানে আজকের ফ্লাইট কিন্তু কালকে ঘুমায়নি। আমাদের টিকিট পেয়ে গেছি, ইভেন বোর্ডিং পাসও ডান হয়ে গেছে, ইমিগ্রেশনও ডান হয়ে গেছে। আমাদের পুরো টিম এই পেছনে বসে রয়েছে, প্রিয়া বসে রয়েছে, আরও বাকি মেম্বার্সরা বসে রয়েছে। অ্যাকচুয়ালি এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো, আমি যেহেতু লেটে এসেছি সেই জন্য সবাই রীতিমতো আমাকে গালাগালি দিচ্ছিল। তো কোনোভাবে টিকিটটা আর এই ইমিগ্রেশনের চেকিং করিয়ে এই ভেতরে এসে বসলাম। তো ইমিগ্রেশনের প্রসেসে ব্যাপার কিছু নেই, জাস্ট ওরা আমার পাসপোর্টটা চাইলো, ভিসা চাইলো, আর জিজ্ঞাসা করলো যে কী জন্য যাচ্ছ, কোথায় যাচ্ছ। ভেবেছিলাম হয়তো অনেক কোশ্চেন বগেরা করবে, যেহেতু ট্যুরিস্ট ভিসা ছিল সেই জন্য অতটা চাপ হয়নি। একদম 4-5 মিনিটে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। তো আমরা কোথা থেকে ভিসা অ্যাপ্লাই করেছি, কত খরচা পড়েছে, সেগুলো আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমাদের চেকিং কিন্তু আমরা এই দিক দিয়ে করে এসেছি, আর এখানে রয়েছে হলো ডিউটি ফি, বুঝতেই পারছো। আর এইখানে সোজা রয়েছিল একটা ভিয়েতনামের সিম কার্ড পাওয়া যায়, ভিয়েটেলের একটা স্টোর রয়েছে, মানে ছোট একটা কাউন্টার রয়েছে, আর ওখানে রয়েছিল সোজা লাউঞ্জ। তোমাদেরকে একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, এই যে স্টোরটা দেখালাম ভিয়েটেলের স্টোরটা, এখান থেকে যদি তোমরা সিম কার্ড নাও তাহলে কিন্তু ভিয়েতনামে গিয়ে ভিয়েতনাম থেকেও তুমি কল করতে পারবে, আউটগোয়িং কল করতে পারবে, ইনকামিং কল করতে পারবে, দুটোই করতে পারবে, সাথে নেটওয়ার্কও পাবে, মানে ইন্টারনেটও পাওয়া যাবে। কিন্তু ভিয়েতনাম থেকে যদি গিয়ে কেউ সিম কার্ড তোলো সেক্ষেত্রে কিন্তু ইনকামিং আউটগোয়িং কিছু হবে না, শুধুমাত্র ওখানকার লোকালে ভিয়েতনামেই লোকাল নাম্বারে কল করতে পারবে, আর নেটওয়ার্কটা পাওয়া যাবে, মানে ইন্টারনেটটা পাওয়া যাবে। এখান থেকে যদি তুমি সিম কার্ড তোলো তাহলে তার খরচা পড়ে হলো 1200 টাকা। সেটাই যদি তুমি ভিয়েতনামে গিয়ে তোলো সেটা পুরো 50% হয়ে যায়, প্রায় বলা যেতে পারে ওই 670 থেকে 680-90 টাকা মতন ভিয়েতনামের, মানে ভিয়েতনামে পড়ে। ভিয়েতনামের কারেন্সি অলমোস্ট ওই 20,000 টাকা মতন পড়ছে। আমি তাও একবার ক্যালকুলেশন করে ডিটেলস বলে দেবো। যে লাউঞ্জটা দেখিয়েছিলাম, লাউঞ্জের এন্ট্রান্সটা এখান থেকে, আর এটা হয়েছে হলো লাউঞ্জটা। লাউঞ্জে ঢুকতে কিন্তু কোনো রকম পাস লাগে না, কিন্তু ওখানে গিয়ে যদি খাবার নাও সেক্ষেত্রে কিন্তু টোকেন লাগবে। এখানে বিভিন্ন ব্যাংক আছে যেগুলোর কার্ড এরা অ্যাকসেপ্ট করে, যেমন ভিসা কার্ড রয়েছে, আইডিএফসি, এইচডিএফসি ব্যাংক, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু এটা প্রায়োরিটি কার্ড এরা অ্যাকসেপ্ট করছে। আমাদের টোটাল ছিলাম হলো 13 জন, তার মধ্যে মাত্র 6 জন অ্যালাউ হয়েছে লাউঞ্জে, আর বাকি সবাই কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছে। এই যে পুরো টেবিলটা জুড়ে আমাদের ক্যান্ডিডেট সবাই খাচ্ছে। আদিদা রয়েছে, পূজাদি রয়েছে, এটা মামিকদা, পাশে রয়েছে হলো মামিকদার ওয়াইফ, ওটা একখানা আঙ্কেল আন্টি যাদের কিনা পরে আমি দেখাবো। যেহেতু 13 জনের কাছে সবার কাছে প্রায়োরিটি কার্ড ছিল না, যার জন্য আমরা সবাই ঢুকতে পারিনি। মাত্র 6 জন ঢুকেছিল, 6 জন খেয়েছে, আর বাকি 6 জন এখান থেকে খাবার খেয়েছে। আমি যেমন ওয়াও মোমো থেকে মোমো নিয়ে নিয়েছিলাম। সো আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ হয়ে গেছে। আমাদের টাইমিং ছিল 10টা, তো 10:05 আমাদের ফ্লাইট রানিং হয়েছে, মানে রানওয়ের দিকে রওনা দিয়েছিল। তো আমরা ফ্লাইটটা বুক করেছিলাম হলো মেক মাই ট্রিপ থেকে।
অনেক দিন আগেই বুক করেছিলাম, প্রায় 2.5-3 মাস আগে বুক করেছিলাম। তো আমাদের তখন খরচা পড়েছিল কলকাতা টু হ্যানয় হলো 12,500 টাকা। আর আমাদের যে রিটার্ন টিকিটটা রয়েছে সেটা একটু সামান্য বেশি পড়েছে। হোচিমিন সিটি টু কলকাতাতে আমরা টিকিট কেটেছিলাম, সেটা 12,700 কি 750 মতন হয়েছে। তো 10টায় ফ্লাইট টেক অফ করলো, আর 2 ঘন্টা 15 মিনিট, মানে ইন্ডিগোর ক্রু মেম্বার বলছে যে 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে হ্যানয়তে পৌঁছাতে, কিন্তু আমাদের টিকিটে লেখা আছে 2 ঘন্টা 40 মিনিট, মানে 10টা। আর হ্যানয়ের টাইমে দুটো লস দেওয়া আছে, কারণ ইন্ডিয়া থেকে হ্যানয় অলরেডি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন এগিয়ে। আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না 1 ঘন্টা না 1.5 ঘন্টা, সেটা আমি পরে কনফার্ম করে দেবো। আর আমরা যে ট্রিপটা বুক করেছি সেটা হলো ভিয়েত আরোরা থেকে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর বাকি ডিটেলসও বলে দেবো যে কিসের থ্রুতে বুক করেছি, কীভাবে বুক করেছি। এখন তো ডিনার করে এসেছি, তো 2 ঘন্টা এখন ফ্লাইটে বসে থাকতে হবে, ঘুমানো ছাড়া উপায় নেই। তো আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে হ্যানয় থেকে দেখা হচ্ছে। তো ফাইনালি ওয়েলকাম টু চ্যাং হ্যাংকং কুয়াক্তে নইবই। কি বললাম বুঝতে পারলে না তো? এটা অ্যাকচুয়ালি হলো ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে ভিয়েতনামের এয়ারপোর্ট, মানে নইবই এয়ারপোর্টে আমি চলে এসেছি। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। অ্যান্ড ওয়েলকাম টু ভিয়েতনাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পুরো এপিসোডগুলো দেখতে ভুলো না। এখনও প্রচুর ভিডিও বাকি আছে ভিয়েতনামের, সবে তো শুরু হয়েছে। আমি অ্যাকচুয়ালি আগে চলে এসেছি, এখনও প্রিয়া, পূজাদি, আদিদা ওরা কেউই এখনও ফ্লাইট থেকে বেরোয়নি, ওরা সবাই একসাথে বেরোবে। কিন্তু আমি যেহেতু সামনের দিকে বসেছিলাম, আমার সিট ছিল হলো 8D, তো আমি আর ওয়েট করিনি, আমি ওয়েট করতে পারছি না ফ্লাইটের মধ্যে, তাই জন্য আমি চলে এসেছি। তো আমরা কিন্তু ওপর থেকে নিচে চলে এসেছি। এই যে ওপরের যে এরিয়াটা দেখছো, এখানটায় আমাদের ইমিগ্রেশনটা হলো। ভিয়েতনামে আসার পরে আমাদের পাসপোর্টে ভিয়েতনামের যে স্ট্যাম্পটা সেটা লাগিয়ে দিয়েছে। এখানে ইমিগ্রেশনে কোনো কোশ্চেন বাগেরা কিছু করেনি, শুধু ফটোর সাথে ফেসটা মিলিয়েছে। এয়ারপোর্টে আমাদের মানে ফ্লাইটের মধ্যেই বলে দিয়েছিলো যে কত নম্বর কনভেয়ার থেকে আমরা পাবো, মানে এই যে বেলটা দেখছো যাতে করে ব্যাগগুলো আসে, কনভেয়ার বলা হয়ে থাকে। 2 নম্বর প্রথমে ওরা বলে দিয়েছিলো। তো আমরা এখানে এসে ওয়েট করছি, ব্যাগ এখান থেকে নেব। এয়ারপোর্টটা ছোট কিন্তু সুন্দর বেশ। আমি ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে না আছে। আগে ব্যাগটা আমি নিয়ে নিই, কারণ লাগেজের লম্বা লাইন লেগে গেছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। 4-5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে। ওকে, এখানে এয়ারপোর্টের মধ্যে কিন্তু একটা লিকার শপ রয়েছে, জাপান JDV জিলাক্স ডিউটি ফ্রি ভিয়েতনাম। এখানে শুধু লিকার না, এখানে কিন্তু টোব্যাকোও পাওয়া যাচ্ছে। আর এখানে রয়েছে হলো একটা বিউটি শোরুম, যেখানে কিনা আমি বাইরে থেকে পারফিউম কিছু দেখতে পাচ্ছি আর কিছু ফেসিয়াল কিট দেখতে পাচ্ছি। আর এই সাইডেও রয়েছে একটা ডিউটি ফ্রি, এটা পুরোপুরি বন্ধ। এটাও কিন্তু লিকার শপ, মানে ওখানে একটা লিকার শপ দেখালাম তোমাদেরকে, আর এখানেও একটা রয়েছে হলো লিকার শপ, কিন্তু ওই লিকার শপের তুলনায় এই লিকার শপটা কিন্তু খুবই বড়। ভিয়েতনামে এসে যদি কেউ মনে করো লিকার কিনবে বা এখান থেকে ইন্ডিয়াতে নিয়ে যাবে, তাদেরকে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু পার পাসপোর্ট অনুযায়ী 2টো করে অ্যালাউ আছে। আর এখানে ভিয়েতনামে যে ওয়াইন যেটা পাওয়া যায়, মানে স্নেক ওয়াইন কিন্তু ওরা বাইরে নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, মানে তুমি সব কিছু নিয়ে যাও, ওয়াইন নিয়ে যাও বা বিয়ার নিয়ে যাও, যাই নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু স্নেক ওয়াইন ভিয়েতনামের বাইরে নিয়ে যাওয়া যাবে না। যখন চেকিং হবে এয়ারপোর্টে তখনই কিন্তু ওরা অ্যালাউ করবে না, তোমাকে সেটা রেখে দেবে। তো স্নেক ওয়াইন এমনি খেয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ ট্রাই করো না। স্নেক ওয়াইন কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সব আমি ডিটেলসে বলবো, যেহেতু ওয়াইন শপটা এখন দেখালাম সেই জন্য স্নেক ওয়াইনের ব্যাপারে বললাম। তো তোমাদেরকে বলে দিই কোথা থেকে বুক করেছিলাম, কত টাকা পড়েছে। আমি বুক করেছিলাম হলো ভিয়েত আরোরা থেকে। অল ওভার ইন্ডিয়ায় একটা ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল ট্রায়াঙ্গেলস, ওদের থ্রুতে আমরা ভিয়েত আরোরাতে বুক করেছিলাম। আমাদের পার হেড পার পার্সন পড়েছে হলো $720 করে। আর এক্সক্লুডিং TCS, যেটা কিনা TCS আলাদা করে পে করতে হয়েছে, TCSটা ওই 2600 থেকে 2700 টাকা মতো নিয়েছে। তো ওইটা কিন্তু মানে রিটার্নেবল, যদি কারো ট্যাক্স ফাইল থাকে, ট্যাক্স ফাইলে ক্লেম করলে কিন্তু TCSটা তুমি রিটার্ন পেয়ে যাবে। আর আমাদের যে কলকাতা থেকে হ্যানয় বা হোচিমিন থেকে রিটার্ন ট্রিপ রয়েছে হলো কলকাতাতে, সেই টিকিটটা কিন্তু পুরোপুরি আলাদা। সেটা কিন্তু এই $720 মধ্যে ইনক্লুডেড নয়। আমরা $720 পার পার্সন করে দিয়েছি, মানে এবার হিসাব করে নাও $720 ইন্টু ওই বাইং রেট 84 মতন। আমি ডলারে কনভার্ট করিয়েছি কিছু টাকা, সেটা আমি সল্টলেকের জেনিথ ফরেস্ট এক্সচেঞ্জ থেকে করিয়েছিলাম। আমি তাও ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি বাইং করেছিলাম হলো 83.90 রুপিস, মানে 83 টাকা 90 পয়সা করে আমি কিনেছিলাম যেদিনকে আমি কারেন্সি কনভার্ট করেছিলাম। হয়তো সেদিনকে রেট চলছিল 83 টাকা সামথিং। ওরা ওই পার ডলারের মানে এগেনস্টে 90 পয়সা কি 95 পয়সা কি 1 টাকা এরকম বেশি নেয়। আর সাথে আমাকে GST পে করতে হয়েছিল 150 রুপিস। তো আমি প্রায় ওই 500 ভুল বললাম
$520 মতন চেঞ্জ করেছি। তো $520 মতন চেঞ্জ করতে আমার টোটাল ইন্ডিয়ান কারেন্সিতে পে করতে হয়েছে হলো 45,000। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে এসে এবার আমাকে করাতে কী হবে, যে ডলারটায় কনভার্ট করেছি সেটা পুরোপুরি ভিয়েতনামি ডংয়েতে কনভার্ট করাতে হবে। কারণ আমি যদি কারেন্সি থেকে মানে IRN থেকে আমি ভিয়েতনামি ডংয়ে কনভার্ট করাতাম সেক্ষেত্রে কিন্তু খুবই চার্জেসটা আমি নমিনাল পেতাম। কারণ আমাদের ইন্ডিয়ান কারেন্সি হিসাবে 1 টাকার অনুযায়ী ভিয়েতনামে হলো 298 পয়েন্ট সামথিং, মানে ওই 300 ডং বলা যেতে পারে। কারণ এখানে এরকমই মানে ক্যালকুলেশন করতে করতে মাথা পাগলা হয়ে যেতে পারবে। কারণ কোনো জিনিস কিনতে গেলে বলবে 10,000 ডং, 1 লাখ ডং, ইভেন 1 কোটি ডং অবধি কিছু জিনিস আছে এখানে। তো তার জন্য আমি করেছি এটা কি, এখানে ফার্স্টে USD-তে কনভার্ট করেছি আমার কারেন্সিটাকে, আবার USD-টাকে আমি এবার ভিয়েতনামে কনভার্ট করবো, তাহলে আমি একটু চার্জেসটা বেশি পাবো, তাহলে কনভার্সন চার্জেসটা আমার কম থাকবে। তো তোমরা যদি কেউ আসো ইন্ডিয়া থেকে ভিয়েতনাম, আমি ফার্স্টেই বলবো আগে USD-তে কনভার্ট করে নাও, তারপরে গিয়ে তুমি ডংয়ে কনভার্ট করাও, তাতে তোমার কনভার্সন চার্জেস কম পড়বে, সাথে তুমি কিছু টাকা বেশি পাবে। এইদিকে একটা হলো সিম কার্ডের আউটলেট রয়েছে, মানে এখান থেকে সিম কার্ড নেওয়া যায়, আর এইখানেও একটা রয়েছে ভিয়েটেল বলে লেখা, এখান থেকেও সিম কার্ড নেওয়া যায়। আর এই সাইডটা দিয়ে হলো এক্সিটটা। তো ভিয়েটেলে আমরা গেছিলাম, আমাদের টোটাল 13 জনের মধ্যে সিম কার্ড নেওয়ার কথা ছিল 11 জনের, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, মানে সবচেয়ে বেটার নেটওয়ার্ক প্রোভাইড করে হলো ভিয়েটেল। কারণ আমাদের 4-5টা ডেস্টিনেশন যাওয়া আছে, যেমন হ্যানয়, দানাং, দেন হোচিমিন, এই সমস্ত মিলিয়ে হ্যালংওয়ে, এই 4-5টা মিলিয়ে এখানকার এরা বললো যে বেস্ট হলো নেটওয়ার্ক ভিয়েটেল। কিন্তু ভিয়েটেলের যে প্রবলেমটা, এরা প্রোভাইড করে সকালবেলা 6টা থেকে রাত 10টা অবধি, কিন্তু এখন তো সেটা পসিবল হবে না, কারণ এখন অলমোস্ট 2টো মতন বাজে, যার জন্য আমরা এখন পাবো না সিমটা। তো প্ল্যান করছি বাইরে থেকে। তো আমাদের ভেতরে এখানে যেটা বলছে 14 USD, মানে অলমোস্ট ওই হিসাব করে দেখলাম 1100 থেকে 1200 টাকা মতন পড়বে ভিয়েটেলের সিম কার্ড নিতে। কিন্তু আমি এর আগে রিসার্চ করেছি, বাইরের এটার কস্ট হলো প্রায় 800 টাকা মতন, যেহেতু এয়ারপোর্টের ভেতরে এখানে একটু কস্টলি, আর এরা কিন্তু এরা প্রোভাইড করছে না, যেহেতু আমরা টাইমের বাইরে এসেছি। তো আমরা প্ল্যান করছি বাইরে থেকে নেওয়ার। এবার বাইরে গিয়ে অ্যাকচুয়াল কস্ট কত পড়বে সেটা সিম কার্ডটা নেওয়ার পরেই আমরা জানতে পারবো। তো এটা হলো নই বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে ভিয়েতনামে আমরা যেখানে এসে ল্যান্ড করলাম, আর এটা হলো ভিয়েতনামের পুরো পার্কিং লট। আমাদের জন্য বাস ওয়েট করছে, একটা মিনি বাস প্রোভাইড করেছে। এখানে কিন্তু সব কিছু উল্টো, মানে আমাদের ইন্ডিয়াতে কি হয়, লেফট সাইডে বাসের গেট থাকে, কিন্তু এটা কিন্তু রাইট সাইডে বাসের গেট রয়েছে। রাইট সাইডে বাসের গেট রয়েছে, কিন্তু ড্রাইভার যেখান থেকে উঠছে, ড্রাইভার ওটার গেট কিন্তু এই সাইডেই আছে। দেখো লেফট সাইডে কোনো গেট নেই। আর এটা হলো পুরোটাই এয়ারপোর্ট, মানে কেউ নেই এয়ারপোর্টে, কিছু গাড়ি পার্ক করা রয়েছে, আর আমাদের লোকজন রয়েছে আমাদের এই বাসে ওঠার জন্য। বাসে উঠে জার্নি স্টার্ট করি হোটেলের দিকে। আর এখন ঘড়িতে বাজছে হলো 2:20, যেটা আমি বলছিলাম 1 ঘন্টা না 1.5 ঘন্টা, তো ওটা কনফার্ম হয়ে গেছি। 1.5 ঘন্টা আমাদের থেকে ভিয়েতনাম এগিয়ে হলো 1.5 ঘন্টা, মানে আমাদের এখানে যদি 2:20 হয়ে থাকে, তো 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে এখন ভিয়েতনাম, মানে ইন্ডিয়ান টাইম 2:20 বললাম কিন্তু আমি। তো চলো, বাসে সবাই উঠে গেছে, লাগেজ উঠে গেছে, শুধু আমার ওটা বাকি। তো লেটস স্টার্ট। এটা কিন্তু ভিয়েতনামের রাতের রাস্তা, পুরো রাস্তা ফাঁকা। আর এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, এই যে লেনগুলো করা রয়েছে, এই যে হোয়াইট যে বর্ডার দেওয়া রয়েছে রাস্তার মধ্যে, এই বর্ডারের বাইরে কিন্তু কেউ বেরিয়ে গাড়ি চালাচ্ছে না, সবাই কিন্তু এই লেন ধরে, মানে এই সামনের যে গাড়িটা যাচ্ছে, অনেকক্ষণ ধরে আমি নোটিস করলাম ও এই লেন ধরে যাচ্ছে, আর সেম লেনে আমরা রয়েছি। পাশের যে লেনগুলো রয়েছে এখান থেকে ছোট, মানে রাইট সাইড দিয়ে ছোট যে প্রাইভেট ভেহিকেলগুলো রয়েছে, 4 হুইলারগুলো, সেগুলোকে পাস করতে দেখলাম। পাশে যে লম্বা করে সোজা লাইনটা দেখতে পাচ্ছ, একদম মাঝখানে কোনো গ্যাপ নেই, এটা কিন্তু বাইক বা স্কুটির জন্য, মানে বাইক, স্কুটি, সাইকেল কিন্তু ওই লেনটা দিয়েই যায়, মানে ওই লেনের বাইরে এই লেনে কিন্তু কোনো গাড়ি আসছে না। ভিয়েতনামে কিন্তু প্রচুর পরিমাণে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো হয়, আর সব ওপরে স্পিড লিমিট দেওয়া আছে, কোন গাড়ি কত স্পিডে যাবে সেই স্পিড লিমিট কিন্তু দেওয়া আছে। সামনে দেখো একটা কত সুন্দর ব্রিজ রয়েছে। আমরা কিন্তু হ্যানয় সিটিতে ঢুকে গেছি অলরেডি, আমাদের হ্যানয়তে ওয়েলকাম জানিয়ে দিয়েছে বড় বড় সাইনবোর্ডে। আর এই ব্রিজটা আমরা ক্রস করছি, শুধু লাইটিংটা হচ্ছে দেখো, একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ব্রিজের স্ট্রাকচারটাও খুব সুন্দর, আর লাইটিং তো অসাধারণ লাইটিং। তো আমাদের কিন্তু হোটেলে চেক ইন হয়ে গেছে, তোমাদেরকে জাস্ট একটু রুমটা দেখিয়ে দিই। তো এখানে রুম রয়েছে, এটা হলো 406, আর আমাদের হয়েছে 405। লিফট এখানটায় রয়েছে, আর এদিকে রয়েছে হলো 404। তো আমরা সবাই কিন্তু একই ফ্লোরে পাইনি, আমরা একটা ফ্লোরে একজন পেয়েছি। তো এটা আমাদের রুম রয়েছে, 2টো বেড প্রোভাইড করেছে, সিঙ্গেল বেডেড রয়েছে। আর ভেতরে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে
এই হলো ওয়াশরুম, এটা শাওয়ার এরিয়া যেটা কিনা পুরো কাছে ঘেরা রয়েছে, আর এই সাইডে রয়েছে হলো বেসিন। কিছু এখানে আমাদের প্রোভাইড করেছে, হ্যান্ড টাওয়াল আছে, সোপ আছে, কটন টিস্যু রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, দুটো কাপ রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ওপরে রয়েছে হলো মাস্ক। ভিয়েতনামে কিন্তু লোকজন এখনো মাস্ক ইউজ করে। ভিয়েতনাম এমন একটা জায়গা যেটা কিনা করোনা থেকে কিন্তু অনেক দূরে ছিল, মানে যখন পুরো ওয়ার্ল্ড করোনার পেছনে ছোটাছুটি করছিল তখন কিন্তু ভিয়েতনাম পুরো চিল মারছিল। তার কারণ হলো একটাই, ভিয়েতনাম কিন্তু প্রথম থেকেই ওরা মাস্ক ইউজ করে। বহুবার এখানে যুদ্ধ হয়েছে, বহুবার এদের ওপরে মানে কি বলবো, ওই ন্যাচারাল গ্যাস অ্যাটাকগুলো হয়েছে আমেরিকা থেকে, চায়না থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রথম থেকেই মাস্ক ইউজ করে, যার জন্য ভিয়েতনাম কিন্তু করোনা থেকে অনেকটাই বেঁচে গেছিলো। তো আজকের মোটামুটি এইটুখানি। আমি কালকে চেষ্টা করবো দিনের বেলা পুরোটা বাইরেটা ভালো মতন দেখাতে, আর ভালো মতন হোটেলটাকে দেখাতে। তো আমাদের ব্রেকফাস্ট দেবে হলো সকাল 6:30 থেকে 9:30-র মধ্যে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এরা কিন্তু সকাল 6:30 থেকে ব্রেকফাস্ট দিয়ে দেয়। অলরেডি কিন্তু এরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে ব্রেড রয়েছে, কিছু বান রয়েছে, এখানেও বান রয়েছে, আর এখানে স্যালাডের মধ্যে টমেটো রয়েছে, এখানেও গ্রিন স্যালাড রয়েছে। এটা চিকেনের না পর্কের না বিফের কিছু বুঝতে পারছি না, কিছু লেখা নেই, যার জন্য আমি ট্রাই করব না। এটাও সেম, এখানেও গ্রিন স্যালাড রয়েছে। এখানে চিকেনের কোনো একটা আইটেম রয়েছে, দেখে চিকেন মনে হচ্ছে। চিকেন সসেস দিয়ে কিছু একটা ডিশ রয়েছে, অ্যাকচুয়ালি নাম নেই তো আমি বুঝতেও পারছি না। আর এটা যত সম্ভব এই জিনিসটা পর্ক মনে হচ্ছে, কারণ এরকম টাইপের আমি খেয়েছিলাম এর আগে। এখানে রাইস রয়েছে, এগ আর কর্ন দিয়ে রাইস করা রয়েছে, উপরে বেরেস্তা সরানো পুরো। সেকেন্ডলি এখানে রয়েছে হলো নুডলস। সো আমি কিন্তু আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে ব্রেড উইথ জ্যাম, কিছু নুডলস নিয়েছি, গ্রিন স্যালাড নিয়েছি, আর আমার ফেভারিট ফ্রুটস ওয়াটারমেলন, ম্যাঙ্গো, ব্যানানা। মানে পুরো দাবিয়ে পেট ভরে খেয়ে নেবো। একদম পেট ভরে ব্রেকফাস্টটা করে নিলে কী হবে, দুপুর অবধি চাপটা থাকে না, কারণ আমাদের ম্যাক্সিমাম হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আমাদের দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারটা বাইরে থেকেই করতে হবে। তো সকালবেলা ব্রেকফাস্টটা যতটা মানে পেট ভরে খেয়ে নেওয়া যায় তত আমাদের পক্ষে ভালো। আর ইভেন যেহেতু আমাদের ইন্ডিয়ান টাইমের শিডিউলের সাথে 1 ঘন্টা এধার ওধার, 1.5 ঘন্টা এধার ওধার রয়েছে, তো সেই জন্য বুঝতেই পারছো এখানে একটু ভালো করে একটু খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের হোটেলটা রয়েছে হলো ওখানে। এখানে একটা কোনো বিল্ডিং রয়েছে, দ্য প্রায়োরেট গ্যালারি ক্লাসিক, যেখানে কিনা ভিয়েতনামের ফ্ল্যাগ উঠছে। আর এখানে নিচে রয়েছে হলো টিপি ব্যাংক। টিপি ব্যাংকের নামে আমি এর আগেও শুনেছি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা হলো সার্কেল কেতে। সকালবেলা আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু আদিদা, দিদি, বাকি আমাদের যে গ্রুপ মেম্বার রয়েছে ওরা ঘুম থেকে উঠে যায় কিছুক্ষণ আগে। 9:30-র পরে যেহেতু এরা ব্রেকফাস্ট এখানে প্রোভাইড করবে না, সেই জন্য এরা ব্রেকফাস্ট পাইনি, শুধু এগ অমলেট আর বয়েলড এগ এদেরকে প্রোভাইড করেছে। তো আমরা যার জন্য এসেছি হলো সার্কেল কেতে। এখানে কিন্তু এটা পুরোটাই ফুড মার্ট বলা হয়, কারণ এখানে রয়েছে হলো জলের সেকশন, আর এইদিকে রয়েছে হলো কনফেকশনারি অ্যান্ড স্ন্যাক্স, আর এইখানটায় রয়েছে হলো একটা বড় বিয়ারের চিলার ফ্রিজার, আর এখানে কিছু রয়েছে হলো সফট ড্রিঙ্ক, নন অ্যালকোহলিক বিয়ার রয়েছে এখানে, আর এখানে রয়েছে ফ্রুট জুস। তো এখানকার জাস্ট লোকাল বিয়ারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বিয়া সাইগন রয়েছে, যেটা 21,000 VND। এখানে রয়েছে বিয়া সাইগন লিগার, যেটা 15,000 VND, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 50 টাকা। এখানে হানিকান রয়েছে, হানিকান হলো 24,000 VND। আর এখানেও হানিকান রয়েছে, যেটা 26,000 VND-তে রয়েছে। এগুলো ওই ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 70-80 টাকা মতন দাম হবে। আর এটা রয়েছে ডাইভেট, 20,000 VND। তো জাস্ট আমি একটা ওভারঅল এখানে বিয়ার অ্যালকোহলের উপরে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিলাম। তো কেউ যদি এসে বিয়ার ট্রাই করতে চাও তাহলে কিন্তু সার্কেল কে থেকে একদম
নমিনাল অ্যামাউন্টে কিনতে পারবে। কারণ তো আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে আমরা যার থ্রুতে বুক করেছিলাম হেনা, এখানকার ট্রাভেল এজেন্সির যে ছিল কন্ট্যাক্ট পার্সন, তার থ্রুতে আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এইখানে মানি এক্সচেঞ্জ করেছি হলো সব কিন্তু এরকম, মানে ডলারের মানে ডঙের যে নোটটা, এটা যেমন 5 লাখের ডং, মানে এখানে এরা মিলিয়নে ম্যাক্সিমাম কনভার্ট করে। মানে এখানে নমিনাল যে ডঙের ভ্যালু সেটা হলো, মানে নোট যেটা ডিনোমিনেশনের নোট, সেটা হলো 1000 ডং থেকে স্টার্ট। তাহলে ছোটো নোট আমাদেরকে প্রোভাইড করেন, আমাদেরকে সব এই 5 লাখের নোট প্রোভাইড করেছে। টোটাল আমার এখানে যে রয়েছে 95 লাখ রয়েছে। তো এখানে কিন্তু এই কারেন্সি বোঝাটা খুবই চাপের ব্যাপার, শুধু ল্যাঙ্গুয়েজ বলে না, কারেন্সি বুঝতেও খুব প্রবলেম হচ্ছে। যার জন্য আমি একটা অ্যাপ নামিয়ে নিয়েছি, এক্সি। এটা গুগল প্লে স্টোরে বা অ্যাপে, আইফোন অ্যাপে পেয়ে যাবে। এখানে কারেন্সি, মাল্টিপল কারেন্সি অ্যাড করা যায়। আমি যেমন $400 করেছিলাম, তো এখানটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যদি এখানে 400 মারি, সেই ক্ষেত্রে ভিএনডিতে আমার হচ্ছিল 98,658 ডং, কিন্তু সেটা কনভার্সন চার্জে ডিডাক্ট হয়ে আমি পেয়েছি হলো 95 লাখ। বাইরে চার্জেস অনেকটাই বেশি হবে, সেই জন্য আমরা এখান থেকে কন্ট্যাক্ট পার্সন যে ছিল তার থেকে আমরা কিন্তু কনভার্ট করে নিয়েছি। মানে বেসিক্যালি আমরা এখন যে কদিন ভিয়েতনামে থাকবো, আমরা কিন্তু পুরো মিলিনিয়ার, মানে সব 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম গল্প। এখন ইন্ডিয়ান টাইম ঘড়িতে 12টা 30, আর ভিয়েতনামে টাইম হলো দুপুর 2টো। আমরা এখন বেরোচ্ছি হলো লাঞ্চের জন্য। আমাদের হোটেলে লাঞ্চ ইনক্লুডেড নেই, আমাদের পেছনে রয়েছে আমাদের হোটেলটা। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা যাব হলো হোকিয়াম লেক, যেটা কিনা এখানে ফেমাস লেক, গ্রিন লেকও বলা হয়ে থাকে। দেন সেখান থেকে আমরা যাব হলো একটা চার্চে, হ্যানয় চার্চ। দেন তারপরে অপেরা হাউস, তারপরে কোয়াংফুচাও ভিলেজ, যেটা কিনা ফেমাস, মানে ধূপকাঠি বানানোর জন্য ফেমাস একটা ভিলেজ। তো এগুলোর হিস্ট্রি আমি তোমাদেরকে সব পরে বলছি। আমি যেখানটা রয়েছি এটা হলো ওল্ড কোয়ার্টার, যেটা কিনা এয়ারপোর্ট, হ্যানয় সিটি, মানে হ্যানয় এয়ারপোর্ট থেকে এই সিটিটা 27 to 34 কিলোমিটার্সের মধ্যেই। এখানে কিন্তু পুরোটাই এই হোটেল বা কর্পোরেট এরিয়া ওল্ড কোয়ার্টারে। এটা কিন্তু খুবই ফেমাস, সিটি সেন্টারও বলে এখানে অনেকে। এটা 36 স্ট্রিটের মধ্যে ডিভাইডেড, আমি এর আগেও তোমাদেরকে বললাম। আর যেটা কিনা নিউ কোয়ার্টার, সেখানে কিন্তু পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। ওখানে কিন্তু হোটেল বা কর্পোরেট এরিয়া খুব একটা নেই। যেমন ওল্ড কোয়ার্টারে শুধু হোটেল, চারিপাশে হোটেল, স্ট্রিট ফুডের দোকান, বার, ক্যাফে, রেস্টুরেন্ট, স্পা, তারপরে সিম কার্ড এক্সচেঞ্জের আউটলেট রয়েছে, তারপরে তোমার মানি এক্সচেঞ্জের আউটলেট রয়েছে, ওল্ড কোয়ার্টারে রয়েছে এগুলো। কিন্তু নিউ কোয়ার্টারে পুরোটাই আলাদা, মানে তুমি মিল পাবে না, ওটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। কালকে যখন আমরা আসছিলাম, নিউ কোয়ার্টার হয়েই আসছিলাম, তখন দেখছিলাম ওখানে সব বাড়িঘর রয়েছে, ছোটো ছোটো বাড়ি, কিছু ফ্ল্যাট রয়েছে, বিশাল বিশাল ফ্ল্যাট, একটা ব্রিজও আমি দেখিয়েছি। তো ওগুলো কিন্তু সব নিউ কোয়ার্টারের মধ্যেই পড়ছে। আর হ্যানয়ের কিন্তু মানে বাইক বা 2 হুইলার বা স্কুটি, যেটা কিনা বলো, আমি কিন্তু এটা শুনেছিলাম যে খুবই বিখ্যাত। অনেক ইভেন ভিডিও দেখেছি এই টাইপের স্কুটিগুলোতে, মানে কমেডি ভিডিও দেখেছি। কিন্তু আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে এত পরিমাণে স্কুটি দেখছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট ধারণা করা যাবে না, সবার হাতে স্কুটি। তবে একটা কথা বলে রাখি, এখানে স্কুটি যদি নিতে হয় তার জন্য কোনো লাইসেন্স লাগে না, পুরোটাই ফ্রি। আমাদের যে সকালে এসেছিল হেনা, মানে আমাদের যে কন্ট্যাক্ট পার্সন ভিয়েতারোর, তাকে জিজ্ঞাসা করলাম যে আমরা যদি এখানে 4 হুইলার নিয়ে ড্রাইভ করতে চাই পসিবল কিনা, বা বাইক নিয়ে যদি চাই পসিবল কিনা, কারণ আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স, এখানে সেটা কোনো প্রবলেম করবে কিনা। বললো না, এখানে কোনো লাইসেন্স লাগে না, জাস্ট ডকুমেন্ট দেখাবে, ভিসা পাসপোর্ট দেখাবে, তাহলেই তুমি পেয়ে যাবে। তো একটা কথা জাস্ট বলে রাখি, ভিয়েতনামে কিন্তু সিগন্যাল কেউ মানে না, মানে এখানে বিশেষ করে স্কুটি কোনো সিগন্যাল মানার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে ক্রসিং রয়েছে, ধরো 4 ওয়ে ক্রসিং যেগুলো রয়েছে, সেখানে যে যার মতন পার হয়ে যাচ্ছে। আমাদের রাস্তা পারও খুব প্রবলেম হচ্ছে, মানে আমরা 3টে ক্রসিং পার করলাম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো সিম কার্ড তুলতে, মানে ভিএটেলের সিম কার্ড নেবো এখানকার নেটটা অ্যাভেল করার জন্য আমাদের ফোনে। মানে এইটুখানি আমাদের হোটেল থেকে জাস্ট ভিএটেলের স্টোরটা ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের ছিল, কিন্তু এই সিগন্যালের জন্য আমাদের প্রায় আসতে সময় লেগে গেল 5 থেকে 6 মিনিট। মানে যখনই রাস্তা ধরো পারাপার করবে বা রাস্তায় হাঁটবে, এখানে পুরোটাই কিন্তু অপোজিট সাইড, মানে আমাদের যেমন লেফট সাইড থেকে ইন্ডিয়াতে হাঁটি, এখানে কিন্তু রাইট সাইড থেকে হাঁটতে হয়। ঠিক আছে, সেটা অ্যাডজাস্টেবল, কিন্তু ক্রসিং মেক শিওর, এটা 100% যখন সিওরিটি পাবে যে আমি ক্রস করতে পারবো তখনই কিন্তু, নাহলে কিন্তু ক্রস করাটা খুব ডিফিকাল্ট। মানে কোনো একটা স্কুটি, কোনো একটা 4 হুইলার কিচ্ছু সিগন্যাল মানছে না, জাস্ট দেদার ফাঁকা পাচ্ছে, বেরিয়ে যাচ্ছে।
এটা হলো ভিএটেল এর ডেটার প্যাক, যেমন অপশন ফর ইন্টারনেট অনলি রয়েছে, ডঙে পড়লে 1,00,000 মানে 1,70,000 ডং, ইউএসডিতে 8 ইউএসডি, 2 জিবি পার ডে। সেম রয়েছে 9 ইউএসডির এগেনস্টে 3 জিবি। আর অপশান ফর ইন্টারনেট অ্যান্ড কলিং যদি কেউ নিতে চাও তাহলে এই তার চার্জেস 10 ইউএসডি 4 জিবি করে পার ডে থাকছে, সাথে 100 মিনিটস আদার্স রয়েছে, বাকি 11 ইউএসডি 12 ইউএসডি। তো আমি 10 ইউএসডি যেটা আছে 4 জিবি ডেটা আমি সেটাই অ্যাভেল করছি। তো প্রিয়ার থেকে ওয়াইফাই শেয়ার করে নেবো, তো আমার হয়ে যাবে। এয়ারটেলটা কিন্তু এই থার্ড ক্রসিং যেটা রয়েছে, মানে একটা ওয়ে ওইদিকে চলে যাচ্ছে, একটা ওয়ে এইদিকে চলে যাচ্ছে, আর একটা পিছন সাইডে ওয়ে রয়েছে। তো এই থার্ড ক্রসিংয়ের ঠিক কোনায় এয়ারটেলের স্টোরটা রয়েছে। কারণ যদি বুঝতে অসুবিধা হয় তাও আমি বলে দিচ্ছি, এই এখানে কিছু একটা আছে পুয়াং দই নান ডান ভিয়েতনাম, জানি না, দেখে তো মনে হচ্ছে কোনো একটা মিলিটারি ক্যাম্প বা কিছু হবে। এই সাইডে বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুব সুন্দর টাইপের, ওল্ড স্ট্রাকচারে তৈরি, চাইনিজদের জাপানিজদের স্ট্রাকচারে তৈরি। তার ঠিক উল্টো দিকে স্টোরটা রয়েছে হলো এয়ারটেলের স্টোর। আজকে কিন্তু আমাদের পুরো সব কিছু তাড়াহুড়ো লেগে গেছে। আমরা ঢুকেছিলাম হলো কফি 24-এ খাওয়ার জন্য, আমরা অর্ডারও করেছিলাম কিছু, আমরা সফট ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছিলাম, আর আমাদের যে ফুড ছিল নুডলস বা ফ্রাইড রাইস সব কিছু অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলো আর খেতে পারিনি, আমরা প্যাক করে নিচ্ছি। কারণ ভিয়েতনামের টাইম অনুযায়ী হলো 4টের সময় আমাদের পাপেট শো রয়েছে, আর এখন বাজে হলো 3:54 কি 3:55, মানে আমাদের হাতে 4-5 মিনিট টাইম রয়েছে। আর এখান থেকে যেতেও আমাদের 4-5 মিনিট টাইম লাগবে। শুধুমাত্র আমাদের মধ্যে যে গ্রুপের মধ্যে লাঞ্চ কমপ্লিট করেছে সেটা হলো পার্থ পিসু, এই যে এই সিটে যে বসে রয়েছে, ঠিক আছে, এই পিসামশাই আছে যে কিনা লাঞ্চটা ঠিকঠাক মতন কমপ্লিট করতে পেরেছে। জাস্ট একটা চিকেন বার্গার টাইপের কিছু অর্ডার করেছিল, চিকেন বার্গার ছিল না, ওকে, রোস্টেড চিকেনের কোনো একটা আইটেম ছিল, যার জন্য ওটা তাড়াতাড়ি চলে এসেছিলো, কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আমরা কিন্তু খেতে পারিনি, আমরা পুরো খাবারটা প্যাক করে নিয়েছি। আমরা গাড়িতে উঠছি, একে একে সবাই গাড়িতে উঠছে, এখান থেকে সোজা আমরা হলো আমরা পাপেট শোতে। তো পাপেট শোর টিকিট অলরেডি আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল সে বুক করে নিয়েছে, 4টের সময় বুক করেছে। আমি বলেছিলাম যে নেক্সট শো কী আছে, বললো যে না আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে 4টের শোতে, আমাদের 4টের শোতেই যেতে হবে। কতক্ষণের পাপেট শো না আসো সেটা গিয়ে তোমাদেরকে বলছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো আমাদের যে পাপেট শোটা রয়েছে তার সামনে, আমার পেছনে রয়েছে হলো পাপেট শো স্টুডিওটা। আর এই সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছ, যে লেকটা দেখা যাচ্ছে, সেটাই হলো হোকিয়াম লেক। তো আমাদের পাপেট শো হলো 1 আওয়ার্সের জন্য। এই পাপেট শোটা দেখে দেন আমরা বেরোবো হলো হোকিয়াম লেক দেখতে, হ্যানয়ের ফেমাস ট্রেন স্ট্রিট দেখতে। তো এখন চলো আমরা পাপেট শোটা দেখে নিই। হ্যাঁ, আশা করি পাপেট শোটা তোমরাও কিছু বুঝতে পারবে না, আমিও কিছু বুঝতে পারবো না। পাপেট শোটা যেটা হয় পুরোটাই কিন্তু ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, ইংলিশে হয় না। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের, মানে আমরা ইংলিশেও বলছি, ওরা ইংলিশ বুঝতে পারছে না, আর ওরাও ইংলিশে ঠিকঠাক মতো বলতে পারছে না। তো আমাদের যে ট্রাভেল গাইড ছিল তার সাথে আমরা কথা বললাম, ওরা বললো যে এখানে যে ওল্ড এজ পার্সন, জানে বয়স্ক লোক, তারা কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। এখন ইয়াং জেনারেশনে যারা আছে তারা ইংলিশ শিখছে, ইংলিশে কথা বলছে। তো তাদের সাথে আমাদেরকে কোঅর্ডিনেট করে সব কিছু করতে হচ্ছে। আমাদের খুব প্রবলেম হচ্ছে, ইভেন কারেন্সিতেও প্রবলেম হচ্ছে। তো আমরা একটা অ্যাপ নামিয়ে নিয়েছি, ওখান থেকে আমরা চেক করে দেখছি যে কত টাকা হচ্ছে বা কত ডলার প্রোভাইড করছি বা কত আইআরএন প্রোভাইড করছি। তো এইভাবেই চলছে। তো যারা ভিয়েতনামে আসবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। তো চলো এখন পাপেট শোটার দিকে যাই, তোমরা পাপেট শোটা দেখো, উইদাউট ল্যাঙ্গুয়েজে পাপেট শোর মজাটা নিও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 6, correct? 等一下，我有这个，我跟你讲，上个不讲。哎，这对我了嘛？可以了。এখন বেসিক্যালি যে শোটা হচ্ছে এটা হলো সুইমিং কম্পিটিশন শো। ডান দিকে যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনের মধ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছে, রাইট সাইডের স্ক্রিনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর লেফট সাইডের স্ক্রিনটা ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজে। তো আমি তো লেফট সাইডের স্ক্রিনে কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝতে হচ্ছিল রাইট সাইডের স্ক্রিন থেকে।
চলে এসছে একই ফ্রেমের মধ্যে, যারা কিনা এই পাপেট শোটা অর্গানাইজ করছিল ভেতর থেকে বা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে, সবাই কিন্তু চলে এসছে। আর আমাদেরকে এখানে সবাই একটা নমস্কার করে গুড বাই জানালো। খুব সুন্দর একটা শো ছিল, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বুঝলাম না, কিন্তু মিউজিক ওয়াইজ খুবই শোটা আমার ভালো লাগলো। এটার টিকিট তো আমি তাও জানিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে কেউ যদি প্যাকেজের মধ্যে না আসো টিকিট বুক করেও কিন্তু এখানে আসতে পারবে। তো আশা করি তোমাদের ওয়াটার পাপেট শোটা ভালো লেগেছে, যেটা কিনা হোস্ট করে হলো লোটাস ওয়াটার পাপেট শো। আমার পেছনে যে হাউসটা রয়েছে এটার মধ্যে কিন্তু পাপেট শোটা হলো। তো এখানে পাপেট শোটা যেটা হয় সেখানটা হলো সকাল 9টা থেকে বেলা 12টা অবধি, আর দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি। এই যে এখানে যে রিসেপশনিস্টটা বসে রয়েছে এখানেই কিন্তু টিকিট পেয়ে যাবে। কেউ যদি সিঙ্গেল আসতে চাও বা সোলো ট্রিপ করো বা বুকিং করে না আসো, তারা কিন্তু এখান থেকে টিকিট পেয়ে যাবে। সেটার জন্য চার্জেস পে করতে হবে 1,50,000 ডং, ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা কনভার্ট করে দেখে নিও, আমিও কনভার্ট করে নিচে দিয়ে দেবো। 1,50,000 ডং পার পারসন টিকিট। এটা কিনা 1 ঘন্টার একটা পাপেট শো, ডিফারেন্ট টাইপ অফ শো রয়েছে, কিন্তু খুব সুন্দর পাপেট শো। ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারলেও মিউজিকের সাথে মিলিয়ে খুব ভালো লাগছিলো। কিন্তু ওদের একটা স্ক্রিন রয়েছে, দুটো স্ক্রিন রয়েছে, ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজের স্ক্রিন রয়েছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের স্ক্রিন রয়েছে, মানে ইংলিশের ল্যাঙ্গুয়েজের স্ক্রিন রয়েছে। তো ওটা পরে আরামসে বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর আমার পেছনে রয়েছে হলো হোকিয়াম লেক। এখন আমরা ওই দিকেই যাব। তো আমার পেছনে যে লেকটা রয়েছে সেটা হলো হোকিয়াম লেক, যেটা কিনা হ্যানয় সিটির মধ্যে ফেমাস একটা লেক। আর এটার কিন্তু প্রিভিয়াস নাম যেটা ছিল সেটা ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজ ছিল লুক থোয়াই লেক, মানে যেটা লিটারেল মিনিং হলো গ্রিন লেক। মানে পেছনের যে লেকটা রয়েছে এটার জল আগে পুরোটাই গ্রিন ছিল, সেই জন্য এটাকে গ্রিন লেক বলা হতো। দেন এটার নাম চেঞ্জ করে করা হয়েছে হোকিয়াম লেক। আর যেটা কিনা মানে লিটারেল মিনিং দাঁড়ায় দ্য রিটার্ন সোর্ড, এটা পরে নেম চেঞ্জ করে দিয়েছে হলো গ্রিন লেক টু হোকিয়াম লেক। আর মিডিলে যে হাউসটা দেখতে পাচ্ছ সেটাকে কিন্তু টার্টেল হাউস বলা হয়ে থাকে। মানে পুরো লেকের মধ্যে একখানা মাঝখানে হাউস রয়েছে যেটা কিনা পাগোডার স্ট্রাকচারে তৈরি, তো সেটাকে বলা হচ্ছে টার্টেল হাউস। আর এই সাইডে রয়েছে হলো একটা ব্রিজ, এখানে একটা পাগোডা রয়েছে, ওই ব্রিজটার থ্রুতে যাওয়া যায়, কিন্তু যেহেতু গাছের ডালগুলো নিচের দিকে নেমেছে সেই জন্য এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে না। লেকের পাশে একটা ওয়াকিং ওয়ে রয়েছে, এটা কিন্তু আমাদের কলকাতার রবীন্দ্র সরোবরের মতন বলা যেতে পারে। আর এখানে কিন্তু সবাই ফটোগ্রাফি করছে, দেখো ট্রাইপডের মধ্যে ক্যামেরা লাগিয়ে এখানে ফটোগ্রাফি চলছে। এখানে স্ট্রিট ফুডের কিছু দোকান রয়েছে, টোব্যাকো নিয়ে একজন বসে রয়েছে, একজন কিছু সফট ড্রিঙ্ক প্লাস কফি নিয়ে বসে। আর এখান থেকে সোজা কিছু কর্পোরেট অফিস দেখা যাচ্ছে, সোজা রয়েছে হলো VNPT হ্যানয়, জানি না কি আছে, তার উপর একটা ওয়াচ রয়েছে যেটা কিনা এখন টাইম বলছে হলো 5টা 5। আর এই সাইডে রয়েছে হলো ব্যাংক, সি ব্যাংক, এখান থেকে লেখা দেখাই যাচ্ছে যে দুটো টাওয়ারের মাঝখানে মিডিল যে বিল্ডিংটা সেটা হলো সি ব্যাংক। আমাদের বাস ট্রেন স্টেশনে ভিজিট করার আগে জাস্ট একটা রাস্তার মধ্যে অন দ্য স্পট দাঁড়িয়েছে, যেখানে কিনা ভিয়েতনামের রাজা যে ছিলেন লাই থাই তো, যার নাম ছিল, তাকে দেখানোর জন্য দাঁড়িয়েছে। তো তোমাদেরকেও জাস্ট একটু দেখিয়ে দিই। আমরা ওই পারটায় ছিলাম, ওই পারে রয়েছে হলো পাপেট শো বিল্ডিংটা, আর ওই পারের ঠিক উল্টো দিকে মানে এই পারে রয়েছে হলো এখানকার রাজা লাই থাই তো, মানে নিমবিম ছিল এর আগে ক্যাপিটাল। পরে যখন এই হ্যানয় ক্যাপিটাল সিটিতে মুভ হয় তখনকার রাজা ছিলেন কিন্তু লাই থাই তো। আমি এগুলোর ডিটেলস একে একে বলবো, সব বলবো, যেখানে যেখানভাবে যাবো সেখানকার ডিটেলস আমি পুরো বলবো। তো এখন আমরা এখান থেকে যাব হলো হ্যানয় ট্রেন স্ট্রিট, যেটা এখানে খুব ফেমাস ট্রেন স্ট্রিট। বসে তুমি কফি খাবে, পাশ থেকে রানিংয়ে ট্রেন যাবে। আর এখানকার ট্রেন কিন্তু পুরোটাই আলাদা হয়, আমাদের ইন্ডিয়ান ট্রেনের মতন হয় না, খুব কালারফুল ট্রেন হয়, খুব ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচারের ট্রেনগুলো খুব তৈরি হয়। ভয় লাগে, ভিডিওতে আমি দেখেছি ভয় লাগে ব্যাপারটা, কিন্তু আজকে সেটা রিয়েল এক্সপেরিমেন্ট করবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এখানটায় আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা আসলাম এই দিকটা থেকে, হোকিয়াম লেক থেকে আসলাম। আমাদের শিডিউলটা এত বিজি শিডিউল হয়ে গেছে যে আমরা ঠিকঠাক মতন কোনো জায়গায় টাইম দিতে পারছি না। তো আমার পেছনে রয়েছে হলো হ্যানয়ের ফেমাস এরিয়া দ্য অপেরা হাউস, যেটা কিনা স্টার্ট হয়েছিল 7th of June 1901 সালে, আর এটা কিন্তু কমপ্লিট হয়েছে 9th of December 1911 সালে। এই অপেরা হাউসটা তৈরি হতে প্রায় 10 বছর মতন টাইম নিয়েছে। এটার যে পুরো এরিয়াটা, এটা 0.6 একর জায়গা জুড়ে তৈরি। আর এটার টোটাল সিটিং ক্যাপাসিটি হলো 598। আর একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিই, 2011 সালে এটার ভ্যালুয়েশন ছিল $8.4 মিলিয়ন, যেটা কিনা 2011 সালের হিসাবে
এর ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তাহলে 70 করোড় ছিল এর ভ্যালুয়েশন, আর আজ 2024-এর কারেন্ট ভ্যালুয়েশন সেটা বুঝতে পারছো কী হারে হতে পারে। তো বিশাল জায়গা জুড়ে অপেরা হাউসটা, হয়তো অপেরা হাউসে আমরা ঢুকে শোটা দেখতে পারবো না, কারণ আমাদের পুরো আজকে লেট করে আসার জন্য শিডিউল সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা বাইরে থেকেই এক্সপ্লোর করে সোজা চলে যাব হলো হ্যানয়ের ফেমাস এরিয়া ট্রেন স্ট্রিট। এই হলো অপেরা হাউসের পুরো সামনের এরিয়াটা, আর এখানে কিন্তু দুজন গিটার বাজিয়ে গান করছে। মার্শালের একটা স্পিকার রয়েছে আর দুজনের হাতে দুটো গিটার, পুরো মিউজিক করে যাচ্ছে, গান করছে না, শুধু মিউজিক করছে। আর এখান থেকে ক্যামেরা ধরে লাইভ শো চলছে। তো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এই যে ওকিম লেক, যেন এই সাইডে যে লেকটা রয়েছে আর যে জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম এর পাশে যে পুরো রাস্তাটা রয়েছে, এটা কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওয়াকিং রোড তৈরি হয়ে যায়, মানে আফটার 7 PM ইটস আ ওয়াকিং এরিয়া। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো হ্যানয়ের ফেমাস ট্রেন স্ট্রিট, যেটা কিনা ভোর 5:20 থেকে স্টার্ট হয়ে যায় আর রাত 8:10 অবধি এখানে ট্রেন চলে। আর এখানে বলে দিই, এখানে যে শপগুলো রয়েছে, ক্যাফে বা যে সমস্ত আউটলেটসগুলো রয়েছে, এগুলো কিন্তু ঠিক ট্রেন যাওয়ার 30 মিনিটস কি 45 মিনিটস আগে স্টার্ট হয়, তাছাড়া কিন্তু বন্ধ হয়ে যায়। কোনো মানুষকে এখানে থাকতে দেখা যায় না, যখন ট্রেন আসে আবার কিন্তু এই স্ট্রিটের মধ্যে ভিড় হয়ে যায়। তো ব্যাক সাইডে কিন্তু পুরোটাই ক্যাফে আর এরকম মানে জামা কাপড়ের দোকানে ভর্তি রয়েছে। তো আমরাও যে কোনো একটা ক্যাফেতে বসবো, এরকম সিট রয়েছে, এরকম নর্মাল সিটেও বসা যায়। সিটে বসলেই যে কফি নিতে হবে বা তোমাকে অন্য কিছু নিতে হবে এরকম কোনো ব্যাপার না, সিটিং কিন্তু ফ্রি। আর কফি বা ফুড যদি তুমি নিতে চাও সেটা কিন্তু যে সমস্ত কফি শপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ইজিলি তুমি অ্যাভেল করতে পারবে। তো দেখি আমরাও কিছু একটা হয়তো নেব বা নাও নিতে পারি, ডিপেন্ড করছে। যদি ইচ্ছা করে নেওয়ার জন্য তাহলে নেব, আর যদি না ইচ্ছা করে প্রাইসে না পোষায় তো নেব না। বাট এখানে বসে আমরা যে রানিং ট্রেনটা আসবে সেটার মজা নেব। ট্রেনটা বেসিক্যালি আসছে এই লেফট সাইড থেকে, যাবে কিন্তু এই রাইট সাইডে, মানে ট্রেন এখন আসছে হলো হোচিমিন সিটি থেকে, যাচ্ছে হলো রাইট সাইডে। ট্রেন অলরেডি আসা স্টার্ট হয়ে গেছে, কারণ একটা রিং বেল বাজছে, আর এটাই ওদের মানে সিগন্যাল বা এটাই ওদেরকে অ্যালার্ট করে যে ট্রেন আসছে। আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স ছিল, আলাদা লেভেলের ভয় একটা মনের মধ্যে ক্রিয়েট করছিল। একটা হলো এত কাছে, জাস্ট আমাদের থেকে খুব বেশি হলে 1.5 ফিটের ডিস্টেন্স ছিল, রাইট? 1.5 ফিট ডিস্টেন্সের ট্রেন, মানে যা সিরিয়াসলি খুব ভয় লাগছিল। খুব এতদিন রিলসে দেখতাম, বাট আজকে ফার্স্ট টাইম আজকে এক্সপেরিমেন্ট করলাম। তো 10 মিনিট যদি আরো ওয়েট করি তাহলে আর একটা ট্রেন আসবে। দ্য ট্রেনস কাম ফ্রম হোচিমিন টু হ্যানয়, রাইট? অর Yeah, from Ho Chi Minh to Hanoi. Okay, next train also come from Ho Chi Minh to Hanoi. Let me check. ওকে, তো আরেকটা ট্রেন আসছে। আমাদের যে ট্রাভেল গাইড রয়েছে সে বললো, চেক করে বলছে ইদার সেটা হোচিমিন থেকে হ্যানয়ের দিকে আসছে না হ্যানয় থেকে হোচিমিনের দিকে আসছে। কিন্তু এক্সপিরিয়েন্স জাস্ট অসাম ভাই, অসাম, ধারণার বাইরে। তো আমাদের ট্রেন স্ট্রিট ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখন বাসে উঠে পড়েছি। তো আমরা এখান থেকে সোজাই চলে যাবো হলো যে কোনো একটা রেস্টুরেন্টে। খিদে পেয়েছে খুবই, তো সেখানে আমাদেরকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে বাসটা কিন্তু চলে যাবে। আর ট্রেন স্ট্রিটের এই জার্নিটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। অ্যাকচুয়ালি আমার পেছনে গাইড রয়েছে, ওর ভাষায় ড্রাইভারের সাথে কথা বলছি, তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য যদি প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভিয়েতনাম তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু জানিও বস, কারণ ভিয়েতনামের সবে তো আজকে এপিসোড শুরু হয়েছে, এখন কিন্তু পুরো এপিসোড তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ জানি যে ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখাচ্ছি যাতে তোমরা ভিয়েতনামে আসলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমাদের কিন্তু মোটামুটি একটা ডিনার কমপ্লিট হয়ে গেছে, মানে খিদে পেয়েছিল সারাদিন পরে খেয়ে নিয়েছে, তো রাতে কি খেতে লাগবে জানি না, কিন্তু মোটামুটি হয়ে গেছে। 8টা বাজছে, বলা যেতে পারে প্রায় ডিনার হয়ে গেছে। এখানে কিন্তু ভিয়েতনামের দিনের ভিয়েতনাম আর রাতের ভিয়েতনামের মধ্যে কিন্তু তফাৎ পুরো হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স। দিনের বেলা কিন্তু এখানে খুব লোকজনের যে ভিড়
এই স্ট্রিটগুলোতে বা এখানকার ক্যাফেতে সেটা থাকে না। রাত্রিবেলা কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। এখানটা কিন্তু একটু ওই থাইল্যান্ড ব্যাংককের মতনও ব্যাপার আস্তে আস্তে রাতে জমজমাট ব্যাপারটা শুরু হচ্ছে। মানে তোমরা বুঝতেই পারছো আমি কী ব্যাপারে বলতে চাইছি, তো সেটা মানে ডিসক্রিপশানে গিয়ে বললাম না, তো ওই ব্যাপারটাও আস্তে আস্তে স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানে তো স্ট্রিট ফুড প্রচুর রয়েছে, দেন বিয়ার স্ট্রিট রয়েছে, পরে আমরা বিয়ার স্ট্রিটে যাব। আর এই যে স্ট্রিটগুলো দেখছো এখানে কিন্তু মানে ফরেনার্স যারা আদার্স কান্ট্রি থেকে এসছে তাদের কিন্তু প্রচুর ভিড়। মানে ইন্ডিয়ানস আমি খুব কম দেখতে পাচ্ছি, দু একটা ইন্ডিয়ানস দেখতে পাচ্ছি। তো আমরা যেটা প্ল্যান করেছিলাম আফটার ডিনার আমরা রাতের হ্যানয় স্ট্রিটে এক্সপ্লোর করতে বেরোবো বা বিয়ার স্ট্রিটে এক্সপ্লোর করতে বেরোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সবাই সারাদিন পরে এতটাই টায়ার্ড রয়েছে যে আমরা আমাদের হোটেল যেটা গ্র্যান্ডে আমি নিজেও ভুলে যাচ্ছি, গ্র্যান্ডে কালেকশন হোটেল অ্যান্ড স্পা, সেখানে চলে এসেছি কারণ খুবই টায়ার্ড রয়েছে। তবে হ্যাঁ, ভিয়েতনামে আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে কিন্তু মানে সন্ধ্যের পর থেকে ওয়েদারটা পুরো প্লেজেন্ট ওয়েদার হয়ে গেল। মানে রীতিমতো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে। মানে হ্যাঁ, মানে জাস্ট আমরা ইন্ডিয়াতে থাকি, আমাদের ওয়েদার ওরকম টাইপের ক্লাইমেটের থেকে আমাদের অভ্যাস, যখন তখন ওয়েদার আমাদের চেঞ্জ হয়ে থাকে, যার জন্য আমাদের কোনো একটা খুব একটা প্রবলেম হচ্ছে না, জাস্ট হালকা হাওয়াটা লাগছে। কিন্তু এখানে যারা ফরেনার আসছে বা ভিয়েতনামের লোকজন যারা, সবাই কিন্তু একটা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। ওয়েদার ইট ইজ আ উইন্ডচিটার, ওয়েদার ইট ইজ আ ডেনিম, কিন্তু সবাই কিন্তু একটা গায়ে মোটামুটি ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। তো কালকে অনেক রাতে আমরা কিন্তু আমাদের এই হোটেলে এসে পৌঁছেছি, যার জন্য আমি আর রিসেপশনে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, পুরোটাই অন্ধকার ছিল। তো এই হলো রিসেপশনটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রিসেপশনের টেবিলটা রয়েছে, বাদিক দিয়ে যে চলে গেছে গেটটা, এইদিকে কিন্তু আদিদার রুমটা পড়েছে, আর আমাদের রুমটা হলো এই দিক থেকে গিয়ে এই সামনে ডাইনিং এরিয়া, তারপরে যেতে হয় আমাদের রুমে। আর এই হোটেলটা কিন্তু আমরা ভিএ তারোরার সাথেই বুক করেছিলাম, মানে ওর ইনক্লুডিং রয়েছে, শুধু আমরা পরে গিয়ে এটা রুম আপগ্রেড করেছিলাম, যার জন্য আমাদের কিছু এক্সট্রা রুপিস পে করতে হয়েছে। তাও আমি এই হোটেলের ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এখান থেকে ক্লোজ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, কলকাতা টু হ্যানয় আসার জার্নি বা এই আজকের সারাদিনের হ্যানয়ের জার্নিটা কীরকম লাগলো তোমরা জানিও। কালকে আমরা এখান থেকে বেরোবো হলো নিন বিন, আর সাথে আমরা এনশিয়ান কালচার মানে কুয়াংফু চাও যে ভিলেজটা, সেখানে যাব, ধূপকাঠি কী করে তৈরি হয় সেগুলো দেখবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কীরকম হলো বা জায়গা কীরকম সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। তো আজকের ভিডিও এখান থেকেই ক্লোজ হচ্ছে। গুড বাই ফ্রম হ্যানয়।